আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের রিটেন প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটাকে আরো অনেক বেশি দূর এগিয়ে নিতে পারি। তো সেই লক্ষ্যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা অ্যাকাউন্টিং এর যে রিটেন প্রশ্ন সেগুলার 23-24 সেশনের প্রশ্নগুলো সমাধান করব। এর পূর্বে আমরা 25-26 ও 24-25 সেশনের প্রশ্নগুলো একেবারে ব্যাখ্যা সহ সমাধান করেছি। ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নিবা। আজকে আমরা 23-24 সেশনে যে অ্যাকাউন্টিং প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একেবারে ব্যাখ্যা সহ আমরা সমাধান করব ইনশাল্লাহ, যাতে করে এই টাইপের যত প্রশ্ন সামনে আসতে পারে বা কোন কোন অধ্যায় থেকে আমরা আসতে পারি আমাদের একটা আইডিয়া জেনারেট হয়, আমরা ভালো করতে পারি। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব, আমরা যদি একটু চিন্তা করি এই প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা হচ্ছে ভাইয়া দেখো, বলেছে একটি কোম্পানির নিট বিক্রয় এত টাকা, 1,75,000 টাকা, নিট আয় 95,000 টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী যে যথাক্রমে 3 লাখ ও 4 লাখ টাকা হলে সম্পত্তির আবর্তন অনুপাত কত? আমরা সবাই জানি এই প্রশ্নটা এসেছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলি। আবার এই প্রশ্নটা কিন্তু আমাদের এই যে 18-19 সেশনের একটা এমসিকিউ প্রশ্ন ঢাবির। সো দেখো, এমসিকিউ থেকে কিন্তু আমাদের রিটেন প্রশ্ন রিপিট হতে পারে। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য, জাস্ট মাথায় রাখবা যে আমাদের প্রশ্ন এমসিকিউ রিটেনে আসে, রিটেন প্রশ্ন অনেক সময় এমসিকিউতে চলে আসে। তো আমাদের এখানে বলছে সম্পত্তির আবর্তন অনুপাত। ভাইয়া, সম্পত্তির আবর্তন অনুপাত জিনিসটা কি আমরা সবাই জানি। আবর্তন অনুপাতগুলো হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখবা দক্ষতা যাচাই অনুপাত বা কর্ম পরিকল্পনা বা কার্যকারিতার অনুপাত। এই অনুপাতগুলোকে সবসময় আবর্তন থাকবে, আর এগুলার উত্তর আসে বার অথবা গুণে, সবসময় এটা মাথায় রাখবে। তো এখানে মোট সম্পত্তির আবর্তন অনুপাতকে আমরা অনেকভাবে লিখতে পারি, তবে এখানে যে সূত্রটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে নিট বিক্রয় আছে, নিট বিক্রয়, এই নিট বিক্রয়কে আমরা কি দিয়ে ভাগ করব ভাইয়া? এই নিট বিক্রয়কে আমরা প্রতিষ্ঠানের গড় সম্পদ দিয়ে ভাগ করব। কি দিয়ে? গড় সম্পদ দিয়ে ভাগ করব। গড় সম্পত্তি দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? মোট সম্পত্তির আবর্তন অনুপাত। এখন কথা হচ্ছে এখানে নিট বিক্রয় কত? নিট বিক্রয় সরাসরি বলা আছে 1,75,000 টাকা। আমরা সরাসরি 1,75,000 টাকা এখানে লিখে দিতে পারি খুবই সিম্পলি। কিন্তু গড় সম্পত্তি নয়, গড় সম্পত্তি না থাকলে কি আছে? আমাদের প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ দেওয়া থাকবে। দেখো, এই প্রশ্নে সুন্দর করে প্রারম্ভিক ও সমাপনী জেদ দেওয়া আছে সম্পদের। তাহলে মোট সম্পদের প্রারম্ভিক জেদ আর সমাপনী জেদ, তাহলে প্রারম্ভিক জেদ হচ্ছে 3 লাখ, সমাপনী জেদ কত? 4 লাখ। তাহলে এই যে প্রারম্ভিক জেদ প্লাস সমাপনী জেদ, এই দুইটা জেদ, তো যে কোনো জিনিসের গড় বের করার সিস্টেম কি? সেটা যতগুলা হয় ততটা দিয়ে আমরা ভাগ করি। এখানে দুইটা সম্পদ, সেজন্য 2 দিয়ে ভাগ। যদি 3টা সম্পদ হতো 3 দিয়ে ভাগ করতাম। যেমন গড় মজুদ পণ্য আমরা কি করি? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, 2টা মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করি। আর একটা মজুদ থাকলে তখন আর গড় করা লাগে না। সো এভাবে আমরা করব। সো এখানে আমাদের প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের 3 লাখ, খেয়াল করবা। ওকে, আর সমাপনী মজুদ হচ্ছে আমাদের 4 লাখ। টোটাল হয় 7 লক্ষ। 7 লক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3,50,000, মানে 3.5 লক্ষ। তাহলে এটাকে আমরা 3.5 লক্ষ দিয়ে ভাগ করে দিলে এটা 0.50 বার অথবা গুণ আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা অ্যান্সারটাও একটু জাস্ট মিলিয়ে নিতে পারবো চাইলে। আমি অ্যান্সারটা তোমাদের জন্য মিলিয়ে রাখছি, তোমরা যদি চাও অ্যান্সারটা আমরা স্লাইডের শেষে দিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি প্রথমে বিষয়টা একটু জানি তাহলে আমাদের এই যে দেখো, আমরা সবাই জানি যে আমাদের গড় সম্পত্তি কি? এই যে 2টা সম্পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবো, শেষ। আর আমাদের মোট সম্পত্তির আবর্তন অনুপাত বা সম্পত্তির আবর্তন অনুপাত হচ্ছে নিট বিক্রয়কে আমরা গড় সম্পত্তি দিয়ে ভাগ করবো। সো নিট বিক্রয় সরাসরি দেওয়া আছে, গড় সম্পত্তি আমরা বের করে নিলাম। ক্যালকুলেশন করলে আমি বলছি অ্যান্সার আসবে বারে অথবা গুণে। দেখো, এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা সমাধান করবো। সো 2 নাম্বার প্রশ্নটা কি? 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখবো। দেখো, বলছে রেও মিলে সাপ্লাইজ খরচ দেখানো হয়েছে 3,500 টাকা, বছর শেষে 1,500 টাকা সাপ্লাইজ কি আছে? হাতে আছে, মানে অব্যবহৃত আছে। এখন আমি সব সময় একটা কথা বলেছি, সমন্বয় দাখিলা দেওয়ার ক্ষেত্রে একটা সিস্টেম আছে। অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার ক্ষেত্রে অগ্রিম ব্যয় হোক অথবা অগ্রিম আয় হোক, আমরা বলেছি আমাদের রেও মিলে যেটা থাকবে, রেও মিলে যেটা থাকবে সেটাকে বিপরীত করে দেব। খুব জাবেদায় অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার সিস্টেমই হচ্ছে এটা। খুব টেকনিক্যালি এই জিনিসটা শেখাচ্ছি, কারণ অনেকে অনেক সূত্র দিয়ে, অনেক বেসিক দিয়ে অনেক কিছু করলে তোমার মাথা খেলাবে না। জাস্ট আমি বললাম অগ্রিম সংক্রান্ত, সেটা অগ্রিম আয় হতে পারে, অগ্রিম আয় হতে পারে অথবা অগ্রিম ব্যয় হতে পারে। সো ওই সাপ্লাইজ সংক্রান্ত যে বিষয়গুলো যেগুলো অব্যবহৃত থাকে, হাতে থাকে, সাপ্লাইজ, মনিহারি, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা বলেছি বিজ্ঞাপন, এগুলা অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার অন্তর্ভুক্ত।
স্পেশালি অগ্রিম ব্যয়ের অন্তর্ভুক্ত। সো অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে আমরা বলেছি যদি রেওয়া মিলে ব্যয় থাকে তাহলে আমরা সম্পদের জাবেদা দিব, মানে রেওয়া মিলে খরচ বা ব্যয় থাকলে সম্পদের জাবেদা দিব, আর যদি সম্পদ থাকে রেওয়া মিলে তাহলে আমরা খরচের জাবেদা দিব। জাস্ট উল্টো জাবেদা, মানে বিপরীতটা। সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ থাকলে সম্পদের জাবেদা, দায় থাকলে আয়ের জাবেদা, আয় থাকলে দায়ের জাবেদা। অর্থাৎ সোজা কথা যদি বলি রেওয়া মিলে যেটা থাকবে সেটাকে বিপরীত করে দিব। আর টাকার ক্ষেত্রে আমরা ওই বলেছি এখানে খরচ আছে তাহলে আমরা কার জাবেদা দিব? সম্পদ, মানে যেটা হাতে থাকে সেটার জাবেদা। সো এখানে সাপ্লাইজ খরচ হয়েছে ৩৫০০ টাকা, তাহলে সম্পদ কোনটা? এটা তো খরচ হয়ে গেছে। হাতে যেটা আছে বলছে বছর শেষে ১৫০০ টাকা অব্যবহৃত সাপ্লাইজ হাতে আছে, এটাই আমার সম্পদ, যেটা ব্যবহার করা হয় নাই, হাতে রয়ে গেছে, এটা ভবিষ্যতে আমি ব্যবহার করব। সো এটাই সম্পদ। তাহলে আমরা সম্পদের জাবেদা দিব। তো অব্যবহৃত সাপ্লাইজের জাবেদা দিলে আমাদের কি হয়? অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, অথবা অব্যবহৃত সাপ্লাইজ না লিখতে চাইলে তুমি সরাসরি সাপ্লাইজও লিখতে পারো, কারণ এটা আমাদের জন্য সম্পদই। অব্যবহৃত বলি আর নর্মাল সাপ্লাইজ বলি, সাপ্লাইজ বলতে আমরা সাপ্লাইজ মজুদকে বুঝবো। তাহলে আমি অবলিক দিয়ে রাখলাম, তুমি চাইলে অব্যবহৃত সাপ্লাইজ অথবা শুধু সাপ্লাইজ বা সাপ্লাইজ মজুদ হিসাব ডেবিট লিখবা। কত টাকা? টাকাটা আমি পরে বলতেছি। আর এই যে সাপ্লাইজ খরচ মিলে ডেবিট ছিল, এখন আমরা কি করব? সাপ্লাইজ খরচটাকে ক্রেডিট করে দিব, কারণ এটা সাপ্লাইজ থেকে বাদ দিতে হবে, সাপ্লাইজ কমে যাবে। তাহলে সাপ্লাইজ হিসাব লিখলে আবার ভুল হবে, কারণ সাপ্লাইজ তো সম্পদ, সাপ্লাইজ খরচ হিসাব ক্রেডিট, ওদেরকে এটা খরচ লিখতে ভুলে যায়। এখন কত টাকা দিব? ৩৫০০ টাকা না ১৫০০ টাকা? বলো তো। আমরা বলেছি না খরচ থাকলে সম্পদে যাবে না, তার মানে এখানে সম্পদ কত টাকা ছিল? এই যে ১৫০০ টাকা, সেজন্য আমি ১৫০০ টাকারই জাবেদা দেব। ওকে। এখন এমন যদি হতো, আমি জাস্ট এই জাবেদাটা কিন্তু এরকম, সাপ্লাইজ মজুদ বা সাপ্লাইজ হিসাব বা অব্যবহৃত সাপ্লাইজ হিসাব ডেবিট, যেটাই বলো, আর সাপ্লাইজ খরচ ক্রেডিট কত? ১৫০০ টাকা। জাবেদা আমাদের এখানে শেষ। আমার জাবেদা চাইছে, জাবেদা দিয়ে দিলাম। কিন্তু ধরো বিষয়টা এরকম না হয়ে আরেক রকম হতে পারতো। কিরকম? ধরো এখানে যদি বলতো সাপ্লাইজ খরচ দেখানো আছে ৩৫০০, সাপ্লাইজ খরচ না, জাস্ট সাপ্লাইজ দেখানো আছে ৩৫০০। একটু খেয়াল করো, খরচ বাদ দিয়ে দিল, বলছে সাপ্লাইজ ৩৫০০, আবার বছর শেষে বলছে অব্যবহৃত সাপ্লাইজ ১৫০০। তাহলে দেখো কাহিনীটা কি হতো তখন? এটা কি? সাপ্লাইজ তো সম্পদ ভাই, আর হাতে যেটা আছে এটাও কি? সম্পদ। তাহলে রেওয়া মিলে কি আছে? এখন সাপ্লাইজ আছে, সম্পদ আছে। তাহলে এখন আমি কার জাবেদা দিব? খরচের জাবেদা। তখন জাবেদাটা এরকম হতো, সাপ্লাইজ খরচ ডেবিট। আমি এটা দেখাচ্ছি আমি তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু এটার অ্যান্সার না। সাপ্লাইজ খরচ ডেবিট, আর রেওয়া মিলে যেহেতু সাপ্লাইজ ডেবিট আছে তখন সাপ্লাইজটা ক্রেডিট হতো। এইরকম জাবেদা, সামান্য দাখিলাটাই এইরকম। এখন কথা হচ্ছে যে এখন ভাইয়া তখন টাকা কত নিতাম? ভাইয়া এখানে সম্পদ আছে ৩৫০০, এটাও সম্পদ, এখানে সম্পদ আছে ১৫০০। তার মানে আমি এখন কার জাবেদা দিব? খরচের জাবেদা, কারণ রেওয়া মিলে তো সম্পদ আছে। সো খরচ কত হয়েছে? আমার সম্পদ আগে ছিল কত? ৩৫০০, এখন ১৫০০, তার মানে খরচ কত? ২০০০। তখন এই ২০০০ টাকার জন্য আমি জাবেদা দিতাম। খেলা হচ্ছে এখানে, অর্থাৎ রেওয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা, টাকার ক্ষেত্রে আমরা খরচটাই নিব তখন। আর যদি এখন যেটা ছিল, এখন কি ছিল ভাইয়া? এখন কি ছিল আমরা তো বুঝতে পেরেছি। এখন ছিল কি? এখন ছিল আমাদের রেওয়া মিলে খরচ, সেজন্য আমি সম্পদের জাবেদা দিয়েছি। কি দিয়েছি? অব্যবহৃত সাপ্লাইজ বা শুধু সাপ্লাইজ অথবা সাপ্লাইজ মজুদ ডেবিট, আর সাপ্লাইজ খরচ ক্রেডিট, এই খরচটাকে এখন ক্রেডিট করে দিলাম। তো আমি এখন কার জাবেদা দিব? সম্পদের জাবেদা দিয়েছি। তো সম্পদ কত? অব্যবহৃত আছে ১৫০০, সেজন্য ১৫০০। আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু আমরা অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলাগুলো খুব সুন্দরভাবে দিতে পারবো, আমাদের জন্য এটা খুবই ভালো হবে। ওকে, আমরা কিন্তু খুবই সুন্দরভাবে এই জিনিসটা দেখালাম তোমাদেরকে। দেখো, যদি একটু থিঙ্কিং করো তাহলে বুঝতে পারবো এই যে আমাদের কি হচ্ছে, সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ খরচ ক্রেডিট কত টাকা? ১৫০০ টাকা। যে কথাগুলা বলেছি আমি সেগুলাই এখানে লেখা আছে, তোমাদের এত বিস্তারিত একবার দেখে নিলেই হলো। তো আমরা দুইটা প্রশ্ন শেষ করলাম, এখন আমরা ৩ নাম্বার প্রশ্নে চলে যাব। একটু যদি ৩ নাম্বার প্রশ্নে যাই আমরা বুঝতে পারবো ৩ নাম্বার প্রশ্ন কি ছিল ভাইয়া। ৩ নাম্বার প্রশ্নটাতে ছিল আমাদের ধারে ক্রয়কৃত ১০,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে এর আগের বছরে। পরের বছরও কিন্তু এই টাইপের একটা প্রশ্ন এসেছে, আমরা সমাধান করেছি। যারা ক্লাসটা দেখেছো বুঝতে পেরেছো। তো আমাদের বলেছি আমাদের সঠিক জাবেদাটা আমরা দেব, ভুলবশত কি করছে সেটা ভুলে যাব। তাহলে সঠিক জাবেদা কি ভাইয়া? আমাদের বলেছে ধারে ক্রয়কৃত কি যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি ধারে কিনলে কি জাবেদা হয় ভাইয়া? যন্ত্রপাতি ডেবিট, আর যন্ত্রপাতি সরবরাহকারী বা তদেয় হিসাব বা যন্ত্রপাতি বিক্রেতা, হ্যাঁ, ক্রেডিট। এটা হচ্ছে সঠিক জাবেদা। কিন্তু আমরা ভুল করছি,
ভুল কি করছি, এই যে যন্ত্রপাতি তো ডেবিট করছি সেটা ঠিক আছে, কিন্তু ভুলবশত কাকে ক্রেডিট করছি, বিক্রয়কে। আমি এখানে বিক্রয়কে ক্রেডিট করছি। ভাইয়া তো বিক্রয়কে ক্রেডিট করার কথা, এটা ভুল করছো। এখন আমি এটাকে সংশোধনী দাখিলা দিব। সংশোধনী দাখিলা দিলে মানে এটা হচ্ছে সঠিক জাবেদা, এটা ভুল জাবেদা। ভুল জাবেদা কি দিছি, আমি যন্ত্রপাতি কিন্তু ডেবিটই করছি। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বোঝাচ্ছি, যন্ত্রপাতি নিয়ে কোনো প্রবলেম নাই। আমার জাবেদা দেওয়ার কথা ছিল কি, ধারে এত টাকা যন্ত্রপাতি ক্রয়, তার মানে যন্ত্রপাতি ডেবিট, ক্রয় ক্রেডিট, বা যন্ত্রপাতি সরবরাহকারী বা বিক্রেতা যেটাই লিখো ক্রেডিট। কিন্তু আমি কি করছি, ভুলে বিক্রয়কে ক্রেডিট করছি, মানে যন্ত্রপাতি ডেবিট ঠিকই করছি কিন্তু বিক্রয়কে ক্রেডিট করছি কার জায়গায়, তদ হিসাবের জায়গায়। এখন বলো, তোমরাই আমাকে বলো, আমি এখন সংশোধন দিলে কি করব। এই যে আমার যেখানে প্রদেয় হিসাবকে ক্রেডিট করার কথা, আমি ক্রেডিট করি নাই, না করে কাকে করছি, এটাকে ক্রেডিট করছি। কিন্তু ভাইয়া এটা কি ক্রেডিট হওয়ার কথা ছিল? ছিল না। তাহলে আমি সংশোধন করব কিভাবে? আমার নিয়ম হচ্ছে সঠিকটাকে আমি সঠিক পাশে লিখবো, আর যেটা ভুল করছি সেটাকে বিপরীত করে দিলে সেটা আবার সংশোধন হয়ে যাবে, আমরা জানি এটা। তো সঠিক জাবেদা কি ছিল, যন্ত্রপাতি নিয়ে যেহেতু কোনো প্রবলেম নাই, এটা ডেবিটই হয়েছে উভয় পাশে, এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেম যেখানে সেটা আমরা ঠিক করব। তাহলে আমরা প্রবলেম কোথায়, তদ হিসাবকে ক্রেডিট করি নাই, আমি এখন সঠিকটা সঠিক পাশে করব। তদ হিসাব ক্রেডিট করার কথা, তদ হিসাবকে আমি ক্রেডিট করব, তদ হিসাব ক্রেডিট, অথবা তদ হিসাব না লিখে যন্ত্রপাতি সরবরাহকারী লিখলে আরো ভালো হবে, বা বিক্রেতা লিখলে ক্রেডিট। আর অন্যদিকে বিক্রয়কে ক্রেডিট করছি, বা বিক্রয়ের কোনো অস্তিত্ব রাখা যাবে না, সেজন্য এটাকে উল্টিয়ে বিক্রয়কে এখন আমরা কি করব, বিক্রয় হিসাবকে ডেবিট করে দেব। সেম টাইপের জাবেদা কিন্তু দুইবার এসেছে আমাদের রিটেনে, আর এমসিকিউতেও এগুলা গুরুত্বপূর্ণ। আমাদের এই জাতীয় ভুল হচ্ছে, গুলাকে আমরা একটু, এগুলাকে বলবো, আমি এটাকে বলবো নীতিগত ভুল। মূলধন জাতীয় ব্যয়কে যখন আমরা মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করি সেটাকে আমরা নীতিগত ভুলই বলি। তো দেখো এই প্রশ্নটা, এই যে দেখো আমাদের সঠিক দাখিলা কি ছিল, যন্ত্রপাতি ডেবিট বা প্রদেয় হিসাব ক্রেডিট বা বিক্রেতা বা সরবরাহকারী যেটাই লিখো, কিন্তু আমি ভুল করেছি। সেজন্য এখন কি করতে হবে, যে বিক্রয় যেহেতু ক্রেডিট করছি, বিক্রয়কে এখন ডেবিট করব, আর সঠিকটা অর্থাৎ প্রদেয় হিসাব বা যন্ত্রপাতি সরবরাহকারী বা বিক্রেতা হিসাব ক্রেডিট করব, শেষ। সো জানলে কিন্তু জিনিসগুলো খুবই সিম্পল, এটা আহামরি কঠিন কিছু না। হ্যাঁ, আমাদের আগে বুঝতে হবে জিনিসগুলা কি। এবার দেখো 4 নাম্বার যে প্রশ্নটা আছে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলেছে আমাদের উৎপাদিত এককের মূল্য, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তমের ক অংশ, উৎপাদন ব্যয় বিবরণীর। এখানে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো থেকে এসেছে। তো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখবা, একক প্রতি উৎপাদন ব্যয় বের করার জন্য আমাদের টোটাল কারখানার উৎপাদন ব্যয়টা বের করতে হবে, এবং কারখানার উৎপাদিত একক বের করতে হবে। মনে করো যত এককের জন্য যত ব্যয় করছো সেটা বের করবা তুমি। এখন আসো, তো আমাদের যদি এই টাইপের ম্যাথ হয় সেক্ষেত্রে আমাদের উৎপাদিত এককটা জানা দরকার। এখানে প্রারম্ভিক মজুদের একক আছে, সমাপনী মজুদের একক আছে, বিক্রয়ের একক আছে, কিন্তু উৎপাদনের একক নাই। তো উৎপাদিত এককটা বের করার সিস্টেম হচ্ছে কি, উৎপাদিত একক বা উৎপাদন একক যেটাই লেখো, উৎপাদিত এককই লিখলাম আমি, একক সমান, একটু খেয়াল করবা, সবসময় মাথায় রাখবা সমাপনীর সাথে বিক্রিত এককটা যোগ করবা। মানে আমি জাস্ট এককটা লিখবো না, এখানে সমাপনী যোগ বিক্রয়, এখান থেকে আমরা প্রারম্ভিক এককটা বাদ দিয়ে দিলেই আমাদের কি হবে, উৎপাদিত এককটা চলে আসবে প্রারম্ভিক। এর প্রত্যেকটা শেষে আমি একক লিখে দিলাম একসাথে। তাহলে আমার সমাপনী একক কত আছে, আমার সমাপনী মজুদ আছে একক 800 একক, বিক্রয় হচ্ছে কত একক ভাইয়া, বিক্রয় হচ্ছে 6200 একক। ওকে, আর প্রারম্ভিক মজুদ আছে আমার কত একক ভাইয়া, 1000 একক। সো আমি ক্যালকুলেশন করে যদি পাই তাহলে কি দেখলাম, 800 আর 6200 হচ্ছে 7000, 7000 থেকে 1000 গেলে আমার টোটাল কত, 6000 একক। এটা হচ্ছে আমার উৎপাদিত একক। এখন ভাইয়া আমি উৎপাদন করছি হচ্ছে 6000 একক, আর আমার টোটাল ব্যয় হয়েছে কত, 30000। তাহলে আমি বলতে পারি না 6000 এককের জন্য ব্যয় হয়েছে 30000, তাহলে এক এককের জন্য কত, তাহলে 30000কে আমি 6000 দিয়ে ভাগ করলে একক প্রতি উৎপাদন ব্যয় পেয়ে যাব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা শুধুমাত্র উৎপাদিত এককের সূত্র বের করেছি, এটা মাথায় রাখলে তুমি এখান থেকে আরো 3টা সূত্র নিজে বানাতে পারবে। মাঝে মধ্যে বিক্রয় একক বের করা লাগতে পারে, তখন এই 3টা অ্যান্সার দেওয়া থাকবে, সেগুলো মান বসালে বিক্রয় একক চলে আসবে। মাঝে মধ্যে সমাপনী একক বের করা লাগতে পারে, তখন কি করবা, বাকি 3টার মান বসালে সমাপনীটা আসবে। মাঝে মধ্যে প্রারম্ভিক একক বের করা লাগতে পারে, জাস্ট এক গুলিতে 3 শিকার, তুমি জাস্ট একটা সূত্র মাথায় রাখলে বা সিস্টেমে বুঝে গেলে বাকিটা পারবা। সো একক প্রতি উৎপাদন ব্যয় আমরা কিভাবে বের করবো আমরা বুঝে গেছি, ঐকিক নিয়মে করতে পারি। একক প্রতি উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য যেটাই লেখো, একক প্রতি
মূল্য বা উৎপাদন ব্যয়। ওকে, আমি লিখলাম উৎপাদন একক প্রতি মূল্য বা উৎপাদন ব্যয় সমান আমাদের টোটাল উৎপাদন ব্যয় হয়েছে 30,000, তাহলে আমি লিখলাম মোট উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই কি, এই যে উৎপাদিত একক। এটা সূত্র না লিখেও তুমি করতে পারো যেভাবে দেখালাম। তাহলে এই যে 30,000কে আমি কি করব, 6,000 দিয়ে ভাগ করব, তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 5 6 30 5 টাকা। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। একক প্রতি মূল্য হচ্ছে 5 টাকা। এটা আমরা মুখে মুখেও করে ফেলতে পারি খুব সহজে। আমি একটু বিস্তারিত আলোচনা করে দিলাম যাতে তোমাদের বিষয়গুলা ক্লিয়ার হয় বা বোধগম্য হয়। দেখো আমরা যে কাজ করেছি সেটাই এখানে, যে উৎপাদিত এককটা বের করেছি কিভাবে, বিক্রয়ের সাথে সমাপনী যোগ করে পারমিটটা মাইনাস করেছি। এরপরে আমরা উৎপাদিত একক বের করেছি, উৎপাদন ব্যয়কে উৎপাদিত একক দিয়ে ভাগ করে টোটাল একক প্রতি উৎপাদন ব্যয় বের করেছি। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটাতে একটু যাব। দেখো 5 নাম্বার প্রশ্নটা কি বলছে, হিসাব বিজ্ঞান। এখানেও দেখো নীতিমেলা থেকে প্রশ্ন কিন্তু আসেই। হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। অলরেডি কিন্তু আমরা এই সংক্রান্ত আলোচনা করেছি যে হিসাব বিজ্ঞানের আমাদের একটা ধারণা আছে, সেই ধারণাটাকে আমরা বলি চলমান প্রতিষ্ঠান ধারণা। যেই ধারণার মেইন কথা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল যাবত চলতেই থাকবে, এটাকে আমরা গোয়িং কনস্ট্যান্ট অ্যাজাম্পশন বলি। ওকে, তাহলে এটা অনন্তকাল যাবত চলতেই থাকবে, তার মানে ব্যবসায়ের যে স্থায়ী সম্পদগুলা সেগুলা তো শেষ হবে না, এটা দীর্ঘমেয়াদী থাকবে। তো সেগুলা যে আমরা ব্যবহার করব সেটার জন্য যে মূল্যটা হয়, যে খরচটা, সেটাকে আমরা অবচয় বলি। তো স্থায়ী সম্পদের এই যে অবচয় ধার্য করি সেটা কিন্তু এই চলমান প্রতিষ্ঠান ধারণার কথা। তার মানে কোন ধারণা বা নীতি অনুযায়ী, তাহলে কোন ধারণা, সে ধারণা অনুযায়ী হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমাদের কি স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হয়। ওকে, ধারণা। আর তোমরা আমার লেখাতে আবার মাইন্ড করিও না, হ্যাঁ, লেখাটা একটু অস্পষ্ট হবে। ধারণা অনুযায়ী আমাদের স্থায়ী সম্পদের কি হয়, উপর অবচয় ধার্য করা হয়। এটা হচ্ছে অ্যান্সার। এখন স্থায়ী সম্পদ সংক্রান্ত আমরা আরো কিছু ধারণা তোমাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে, দেখো এই যে অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা, কিন্তু অবচয় হিসাবভুক্ত যদি বলা হয়, অবচয় হিসাবভুক্ত বা লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী, সেটাকে আমরা বলবো কি নীতি, মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতি। কি নীতি, মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতি। কারণ মিলকরণ নীতি, যেটাকে আমরা ম্যাচিং নীতি বলি। কারণ অবচয় যখন আমি লিপিবদ্ধ করবো, অবচয়টাকে কোথায় লেখাবো, আয় বিবরণীতে দেখাবো। তো বিশদ আয় বিবরণীতে অবচয় লিখবো কোন হিসাবে, ব্যয় হিসাবে। কেন, আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা নিট মুনাফা নির্ণয় করার জন্য। সো এটা হচ্ছে মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতির কথা। যদি অবচয় হিসাবভুক্ত বা লিপিবদ্ধ করা হয় বা সমন্বয় করা হয় বলা হয় এটা। আর অবচয় ধার্য করা হয় মূলত চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এই সংক্রান্ত অবচয় সংক্রান্ত আবার অবচয় ধার্যের পদ্ধতিগুলা অনুসরণ করা হয় আমাদের সামঞ্জস্যতার নীতি অনুযায়ী। প্রত্যেক বছর একই হারে অবচয় ধরা হয়, মানে একই পদ্ধতিতে। আবার অবচয় ধার্যের মানে কি বলে, অবচয় ধার্য করা হয় সবচাইতে বেশি অবচয় যে পদ্ধতি, সেই পদ্ধতিতে অনুসরণ করা হয়। মানে আমরা যদি চিন্তা করি সেই পদ্ধতিতে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে সবচেয়ে বেশি হারে অবচয় ধরা হয়, সেই জন্য এই পদ্ধতিকে সমর্থন করে রক্ষণশীলতা। আবার অবচয় ধার্যের জন্য বিস্তারিত বর্ণনা বা বিবরণ দেওয়া হয় আমাদের কি কোন নীতি, আমাদের পূর্ণ প্রকাশ নীতিতে। অবচয় ধার্যের জন্য আমাদের যে পঞ্জীভূত অবচয় করা হয় বা তালিকা করা হয় সেগুলোর জন্য। তো অনেক কিছু আছে অবচয় সংক্রান্ত, আমরা একটু এক নিমিষে দেখে যাই। সেটা হচ্ছে এই যে দেখো, অবচয় ধার্য করা হয় বা নির্ণয় করা হয়, নির্ধারণ করা হয় বা নির্দেশনা দেওয়া হয় বা অনুমতি দেওয়া হয় বা প্রক্রিয়া অনুসরণ করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, চলমান প্রতিষ্ঠান। কিন্তু অবচয় যখন আমি বলেছি একটু আগে, হিসাবভুক্ত করা হয়, খেয়াল করো, বা লিপিবদ্ধ করা হয় বা লেখা হয় বা দেখানো হয় বা এটা হয় কোন অনুসারে, এই যে মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতি, হ্যাঁ এটা। ওকে, এখন দেখো অবচয় সম্পর্কিত তথ্য সরবরাহ, খেয়াল করো, তথ্য সরবরাহ বা এখানে অবচয় সম্পর্কিত টিকা প্রদান, টাকা না, এটা টিকা হবে, টিকা প্রদান বা কোন পদ্ধতিতে অবচয় ধার্য হবে সেটা বর্ণনা বা অবচয় ধার্যের পদ্ধতির বর্ণনা আমরা বলেছি কথাগুলা। বা আমাদের এই যে পঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত, এগুলো হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, কথাগুলো কিন্তু বলেছি। আবার বলেছি প্রতি বছর একই হারে অবচয় ধরা হয় কি, আমাদের ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা অনুযায়ী। আর বলেছি অবচয় সবচাইতে বেশি কি
অবসর ধার্যকরণ পদ্ধতি বা বৈদৃশ্য পদ্ধতিতে, বা যেটাকে আমরা ক্রমহ্রাসমান জের বলি, সেই পদ্ধতিতে অবসর ধার্য করা হয় মূলত রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী। এই যে অবসর সংক্রান্ত যে কথাগুলো বলেছি, এগুলা কোনো না কোনো জায়গায় এমসিকিউ হোক, সিকি আমাদের লিখিততে হোক, প্রশ্ন কিন্তু দেখো আসে। ওকে, আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা একটু চলে যাব ভাইয়া পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, বলেছে আমাদের নিরাপত্তা প্রান্ত। এটাও আমাদের কিন্তু দেখো দশম অধ্যায়ের একটা প্রশ্ন। তো নিরাপত্তা প্রান্ত আমরা কিভাবে বের করি? আমরা এর আগে সমচ্ছেদ বিক্রয় বের করা শিখেছি। আগে আমরা সমচ্ছেদ বিক্রয় বের করলে নিরাপত্তা প্রান্ত বের হয়ে যাবে। তো আমাদের সমচ্ছেদ বিক্রয় সিস্টেম কি আমরা সবাই জানি, এর আগে যারা ক্লাস করেছো আমার সেখানে দেখে যে সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু যদি আমি এককে বের করি, তাহলে আমরা কি করব? আমাদের যে স্থির ব্যয় আছে বা স্থায়ী ব্যয় আছে, এই স্থায়ী ব্যয়কে একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন বা একক প্রতি সিএম লিখে আমি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। সো এখানে আমাদের স্থায়ী ব্যয় আছে ভাইয়া কত? স্থায়ী ব্যয় আছে আমাদের কত? ৭০০০। ওকে, ৭০০০। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করি? আমরা সবাই জানি একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়। অর্থাৎ একক প্রতি বিক্রয় ১০০ টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫০ টাকা। ডিরেক্ট এখানে ৫০ টাকা লিখে দিতে পারি, অথবা ১০০ মাইনাস ৫০ লিখে দিতে পারি। তাহলে আমাদের ৭০০০কে কত দিয়ে ভাগ করতে হয়? ৭০০০কে আমি ৫০ দিয়ে ভাগ করব, কাটাকাটি করো, তাহলে কত হয়? ৫ ১৪ ৭০ ১৪০। ওকে, তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু কত একক? ১৪০ একক। এখন যদি আমি টাকায় বের করতে চাই, তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় নরমালি হয়ে যাবে, একসাথে টাকায় বের করে ফেলতে পারি একটা লাইনেই। জাস্ট যেটা আসছে সমচ্ছেদ বিন্দু একক আছে ১৪০ একক, এটাকে জাস্ট একক প্রতি বিক্রয় মূল্য কত? ১০০ টাকা। জাস্ট গুণ করে দাও, তাহলে সমচ্ছেদ বিন্দু টাকা হবে কত? এটাকে যদি ১০০ দিয়ে গুণ করি তাহলে কত হয়? দেখো ১৪, এখানে শূন্য, ১৪,০০০ টাকা। শেষ। এখন আমাকে বলছে নিরাপত্তা প্রান্ত। ভাইয়া মাথায় রাখবা, বিক্রয়ের দুইটা অংশ, একটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়, আরেকটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। যেহেতু সমচ্ছেদ বিক্রয় আমাদের কত? ১৪,০০০, তার মানে বিক্রয় থেকে যদি আমি সমচ্ছেদ বিক্রয়টা বাদ দিয়ে দিই তাহলে নিরাপত্তা প্রান্ত পাবো। সো এখানে নিরাপত্তা প্রান্ত ৩৬,০০০ হবে। কিভাবে? এই যে নিরাপত্তা প্রান্ত যদি আমি টাকায় বের করি, তাহলে নিরাপত্তা প্রান্ত, তো নিরাপত্তা প্রান্ত কত হবে? আমাদের বিক্রয় কত? টোটাল ৫০,০০০। বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় কত? ১৪,০০০ বাদ দিয়ে দাও, তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত হবে ৩৬,০০০। এটাকে আমরা আরো শর্টেও করতে পারি। ওকে, আমি ডিরেক্ট কি করব? আমি সমচ্ছেদ বিন্দু ডিরেক্ট টাকায় বের করে ফেলবো, এককে বের না করে। ডিরেক্ট টাকায় বের করলে কি করতে হবে? এই যে সূত্র লিখছো সেটার সাথে জাস্ট বিক্রয় মূল্যটা কত টাকা, এই যে আমাদের ১০০ টাকা গুণ করে দিবা, তাহলে এই লাইনটা লেখা লাগবে না। এরপরে কি করবা? ৫০,০০০ থেকে শুধু সমচ্ছেদ বিক্রয়ের টাকাটা বাদ দিলেই আমাদের নিরাপত্তা প্রান্ত হয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে আমরা আরো আগেও কথা বলেছি। সো এই জিনিসগুলো আমরা এমনিতে পারবো। দেখো সলভটা যদি আমরা দেখাই, সেম আমাদের একক বের করেছি, এরপরে আমরা কি করেছি? এটাকে বিক্রয় মূল্য দিয়ে গুণ করে আমরা সমচ্ছেদ বিন্দুর টাকা বের করেছি। এবার বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুর টাকা বাদ দিলেই আমরা কি পাবো? নিরাপত্তা প্রান্ত। ওকে, আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আসো পরের যে প্রশ্নটা, ৭ নম্বর প্রশ্ন, অবলোকন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? আমরা সবাই জানি স্থায়ী সম্পদকে আমরা আবার ৩টা শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে ভাইয়া কি, আমরা সবাই এটা জানি, একটা হচ্ছে দৃশ্যমান বা স্পর্শনীয় স্থায়ী সম্পদ, যারা অবচয় অধ্যায় প্রথম পত্রের ৮ম অধ্যায় করেছো। আরেকটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয়। আরেকটা সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল বা ক্ষয়িষ্ণু সম্পদ বলে। প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু বা ন্যাচারাল, এই ৩ ধরনের সম্পদ। এর মধ্যে মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা এটা, এই যে এই ৩ ধরনের সম্পদ, এর মধ্যে দৃশ্যমান স্থায়ী সম্পদ যেমন এগুলা কি? এগুলো হচ্ছে ধরো আসবাবপত্র, যেগুলোকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, আসবাবপত্র। তারপর হচ্ছে অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, হ্যাঁ অফিস সরঞ্জাম, সেগুলো লিখলাম না আমি, যন্ত্রপাতি, এরকম আর কি। এরপর দেখো অদৃশ্যমান কোনগুলো? অদৃশ্যমান গুলো হচ্ছে ধরো আমাদের কি আছে? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এরকম
কপিরাইট। ওকে, প্রাকৃতিক সম্পদগুলো আছে কি, কয়লা, কয়লা, তারপরে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, আমি তেলে লিখলাম খনিজ তেল। ওকে, এগুলা এই তিন ধরনের সম্পদ, এগুলা কিন্তু কি সম্পদ, এই তিনটাই কিন্তু স্থায়ী সম্পদ। আমরা সবাই জানি স্থায়ী সম্পদ হচ্ছে এই তিন ধরনের স্থায়ী সম্পদ আমরা প্রতিষ্ঠানে লক্ষ্য করি। এখন আসো আসল কথা, এই যে স্থায়ী সম্পদ, এই যে প্রত্যেকটা সম্পদের কিন্তু ব্যবহার করি আমরা, যেমন আমরা যেগুলা ধরতে পারি সেগুলোও ব্যবহার করি, যেগুলো ধরতে পারি না সেগুলোও কিন্তু ব্যবহার করে আমরা প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করি। যেমন সুনাম, সুনাম দিয়ে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে অনলাইনে, যে দেখা গেছে আমাদের তত নাম নাই, আমাদের কিন্তু ইনকামও নাই। যার ইনকাম বেশি, নাম বেশি, তার ইনকামও বেশি, স্বাভাবিক। সো সুনাম একটা, এগুলা ব্যবহার করি। তো এগুলা ব্যবহার করতে করতে কিন্তু এগুলার মূল্য হ্রাস পায়। ওকে, তো এগুলার যে মূল্য হ্রাস পায় সেগুলাকে আমরা বলি অবচয়, অবলোপন বা নিঃশেষ খরচ। তো যে সম্পদগুলো স্পর্শনীয় বা দৃশ্যমান, যেগুলোকে আমরা ধরতে পারি, সেগুলার ব্যবহারের কারণে মূল্য কমে গেলে সেগুলোকে আমরা বলি অবচয়। যে সম্পদগুলো অদৃশ্যমান বা অস্পর্শনীয়, সেগুলো ব্যবহার কারণে মূল্য কমে গেলে, ব্যবহারের কারণে, সেগুলোকে আমরা বলি অবলোপন, যেটাকে আমরা অ্যামোর্টাইজেশন বলি, আর এটাকে বলি ডেপ্রিসিয়েশন, অবচয়। আর যেগুলা আমাদের কি প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল অ্যাসেটস বা ক্ষয়িষ্ণু সম্পদ, সেগুলো ব্যবহার করার কারণে বা উত্তোলনের কারণে যে মূল্য কমে, সেটাকে আমরা বলি অবক্ষয় অথবা শূন্যীকরণ বা নিঃশেষ খরচ। তাহলে শুধু অবচয়ই ব্যয় না, অবলোপন। এখন আমাকে বলছে কোন ধরনের সম্পদের উপর কি ধরা হয়, অবলোপন ধরা হয়, অবলোপন। তাহলে অবলোপনের ক্ষেত্রে আমরা কোন সম্পদ বলবো, আমরা অলরেডি বুঝে গিয়েছি। তাহলে অবলোপন কোন ধরনের সম্পদ, অদৃশ্যমান বা অস্পর্শনীয়। তাহলে আমরা লিখব স্থায়ী সম্পদের মধ্যে যে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদগুলো, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি সম্পদ ব্যবহারের কারণে তার যে মূল্য হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি, অবলোপন বলি। তাহলে কোন ধরনের সম্পদের অবলোপন ধরা হয়, এই যে এগুলার কথা। আমি টোটাল জিনিসটা আলোচনা করে দিলাম, বাট তোমাদের পরীক্ষায় তো আর টোটাল জিনিস আলোচনা করা লাগবে না। 1 নম্বরের জন্য তুমি জাস্ট এই সম্পদগুলো লিখবে, এগুলোর উপর অবলোপন ধরা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু দেখো, আমি যেটা বলেছি সেটাই করি। আমি কিন্তু এই যে তোমাদের একটু বিস্তারিতই আলোচনা করেছি, আমি কিন্তু এমন না যে সংক্ষেপে আলোচনা করে দিছি। দেখো এখানে এটার ব্যাখ্যা দেওয়া আছে খুব সুন্দর করে, ব্যাখ্যাটা একবার দেখে নিবা, তোমাদের মতো করে দেখে নিলেই হবে। বলা আছে কি, অস্পর্শনীয় সম্পদ, যেটা বলেছি, যেগুলো শারীরিক আকার থাকে না, যাদেরকে স্পর্শ করা যায় না, তবে ভবিষ্যৎ মূল্য বা উপকারিতা বিদ্যমান থাকে, সেটাকে অস্পর্শনীয় সম্পদ বলে। যেমন সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নেম বা ব্যবসায়িক লাইসেন্স, ফ্রাঞ্চাইজিং, ইজারা চুক্তি বা সম্পত্তি, এগুলা কি হয়, এগুলার বন্টন প্রক্রিয়াকে আমরা অ্যামোর্টাইজেশন বা অবলোপন বলি। ওকে, আর এগুলোর ক্ষেত্রে আমরা সরলরৈখিক পদ্ধতিটাই বেশি ইউজ করে থাকি। তো মোটামুটি আমাদের এই প্রশ্নটা শেষ। এখন আমরা সর্বশেষ প্রশ্নটা একটু সলভ করব। দেখো সর্বশেষ প্রশ্নে কি বলেছে, যদি আমরা একটু খেয়াল করি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, দেখো ভাইয়া, কি একটা প্রতিষ্ঠান নগদ এত টাকা দিয়ে ভূমি ক্রয় করলো, দালানের কমিশন বাবদ 5,000 টাকা, পুরানো দালান ভাঙার খরচ 7,000 হলে ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত টাকায় লিপিবদ্ধ করতে হবে। যেহেতু ক্রয় মূল্য বলছে, ক্রয় মূল্য নীতিতে কি বলে ভাইয়া, মাথায় রাখবা, ক্রয় মূল্য নীতিতে বলে একটা সম্পদ, একটা স্থায়ী সম্পদ ক্রয়ের পর সেটার সাথে যে আনুষঙ্গিক যত খরচ আছে, সকল খরচকে আমরা মূলধনায়িত খরচ মনে করে, মানে দীর্ঘমেয়াদী খরচ মনে করে, এটাকে ওই সম্পদের সাথে যোগ করে এটাকেই আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি। অর্থাৎ সম্পদের সাথে শুধু সম্পদ না, যদি ছোটখাটো কোনো খরচ থাকে সেটাকেও সম্পদের সাথে যোগ করে দেখাতে হবে। অর্থাৎ সঙ্গদোষে লোহা ভাসে। সো এই ক্রয় মূল্য নীতি অনুযায়ী যেহেতু বলছে, তার মানে আমাদের ভূমি কিনেছে কত টাকা দিয়ে, নগদ কিনেছে। ধরো ভূমি কিনতে নগদ দিয়েছে 80,000 টাকা, ভালো কথা। এই 80,000 টাকা দালানের আবার কমিশন, দালাল যে আছে, সেই দালাল যে কিনে দিয়েছে, মানে মনে করো দালালি করে যে তোমাকে কিনে দিয়েছে, তাকে দিয়েছে 5,000, সেটাও এটার খরচ, কারণ এটা তো বারবার হবে না। ওকে, এরপরে পুরনো দালান একটা ছিল, সেটা ভাঙতে গিয়ে তোমার আবার 7,000 টাকা খরচ হয়েছে। সো পুরনো দালান ভাঙার খরচ, হ্যাঁ, এটাও এখানে আসবে, ভাঙার খরচ কত, 7,000। তাহলে আনুষঙ্গিক যত খরচ আছে সবগুলাই চলে আসবে, যেগুলা বারবার হবে না। দেখো দালালকে কিন্তু তুমি কমিশন বারবার দিবে না। এরপর হচ্ছে এই ভাঙ্গা, বারবার কি পুরানো ভবন ভাঙবা না। এগুলো বারবার হবে না বিধায় এগুলাকেও আমরা এই খরচের সাথে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি। এটা কিন্তু এই টাইপের একটা প্রশ্ন আমাদের এমসিকিউতে এসেছে। তো 80 + 85, 85 সাথে হচ্ছে 92। তার মানে ক্রয় মূল্য নীতি অনুযায়ী আমার ভূমি লিপিবদ্ধ করতে হবে কত টাকায়, 92,000 টাকায়। তো এরই সাথে কিন্তু আমরা মোটামুটি আমাদের যে
এমসিকিউ ছিল এই বছরের অর্থাৎ 23-24 সেশনের যতগুলা রিটেন প্রশ্ন ছিল আমরা সেগুলো সলভ করে ফেললাম। তো আমরা এভাবেই কিন্তু একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বছরে রিটেন প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা রিটেন প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। সো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবা। আর ভালো লাগলে তোমাদের একটু বন্ধু বান্ধব যারা আছে বা সবার কাছে একটু ক্লাসটা পৌঁছে দিবা, কারণ যত বেশি কমেন্ট পাবো বা রিচ পাবো তত বেশি আসলে ভালো লাগা কাজ করবে। তোমাদের জন্যই তো কাজ করতেছি। সো আমাদের বিষয়টাকেও একটু গুরুত্ব দিও। ধন্যবাদ সবাইকে।